দর্শক, এই মুহূর্তে সুব্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা রয়েছে। আমরা এই আলোচনার জন্য এই মুহূর্তে সংযুক্ত হচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব রকিবুর রহমানের সঙ্গে। জনাব রকিবুর রহমান, আমি শুরু করতে চাই বাজার পরিস্থিতির অবস্থান আমরা একটু পরে আসবো। তবে সাম্প্রতিক সময়ে যে আইপিওর প্রাইসিং নিয়ে অনেক ধরনের আবারও মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। আমি বিশেষ করে দেখছি ওয়েলটন তালিকাভুক্ত হওয়ার পরে অবশ্যই ভালো মানের আইপিও এসছে বাজারে, সেই জায়গাগুলোর পাশাপাশি এইটির বর্তমান বাজার মূল্য নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সে জায়গাটি একটু যদি তুলে ধরেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটিভি এবং সকল দর্শককে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য দিচ্ছি। যে বিষয়টা সবচেয়ে আলোচিত সেটি হলো ওয়ালটনের বাজার মূল্য। আমি যেটা মনে করি, শেয়ারের কৃত্রিম সংকট সৃষ্টি করে যে বাজার মূল্য নির্ধারিত হয়েছে, আজকের যে বাজার মূল্য যে 9 টাকা করে আমি ধরি পার শেয়ার, ওয়ালটনের 300 কোটি টাকা পেড আপ ইকুইটি, তার বাজার মূল্য হলো, কোম্পানির বাজার মূল্য হলো 27,000 কোটি টাকা। এবং এই 27,000 কোটি টাকা আবার আমরা মার্কেট ক্যাপিটালাইজেশনে যোগ হবে। তাহলে আপনি আমাকে বলেন, সবাই কি এটাকে বিশ্বাস করবে যে ওয়ালটনের বাজার মূল্য 27,000 কোটি? এটা কেন হয়েছে? ওয়ালটন মাত্র 1% নিচে শেয়ার ছেড়েছে। এটা তো কৃত্রিম একটা সংকট। এই সংকটের মাধ্যমে যে বাজার মূল্য নির্ধারিত হয়েছে, এই বাজার মূল্যকে কি অ্যাকসেপ্ট করা যাবে? পুঁজিবাজারে এটা বিদেশি থেকে আরম্ভ করে সবাই তো এটা একটা বড় ধরনের রং মেসেজ যাবে সবার কাছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ব্যাপারে মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব গত কিছুদিন আগে আপনি বিশ্ব বিনিয়োগ দিবসে উনি বলেছেন যে এটা উনি দেখছেন এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, কারণ এইভাবে বাজার মূল্য নির্ধারণ করা যায় না। এবং আমি দৃঢ়ভাবে এটাও বিশ্বাস করি যে কোনো অবস্থাতেই 1% শেয়ার কোনো কোম্পানিকে শুধু নিয়ে আসার জন্য, একটি ভালো কোম্পানিকে শুধু নিয়ে আসার জন্য যদি আমরা মাত্র 1% শেয়ার অ্যালাউ করি, তাহলে এটা আমাদের অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত হবে। আপনি জানেন 2009-তে গ্রামীণ ফোন যখন এসেছিল, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। তারা 8.5% রাজি হয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কনভিন্স হয়েছিলেন যে মিনিমাম 10% আসা উচিত। এবং ওই শেয়ারের ফেস ভ্যালুটা ধরা হয়েছিল 1 টাকা। এমস বলে একটি মিউচুয়াল ফান্ড ছিল 1 টাকা, মানে 1 টাকা মানে 100 টাকা, 1 টাকা মানে 500 টাকা, কারো গায়ে লাগবে না, কিন্তু বাজার মূল্য কত হবে এটা কেউ বুঝবে না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফেসগুলো 10 টাকা মিনিমাম আসতে হবে এবং তাকে 10% ছাড়তে হবে, এবং সে অনুযায়ী যে তাকে কিছু প্রণোদনা দিতে হয় সেটাও দেওয়া যাবে। সেইভাবে গ্রামীণ ফোন এসেছে সঠিকভাবে, এবং এসে আজকে বাজারে আপনি দেখতে পাচ্ছেন। অতএব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো অবস্থাতে, আমার কথা হচ্ছে মিনিমাম 10%-এর নিচে আপনার কোনো শেয়ার ছাড়া উচিত হবে না কোনো কোম্পানি। হ্যাঁ, এখন বলতে পারেন একটি কোম্পানির পেড আপ ক্যাপিটাল 1,000 কোটি টাকা, হ্যাঁ সেখানে 5% শেয়ার অনেক। আবার একটা কোম্পানির 500 টাকা, তখন আপনি এগুলি নির্ধারণ করতে পারেন যে 1,000 কোটি টাকার হলে মিনিমাম 5%, 500 কোটি টাকার নিচে হলে মিনিমাম 7%, 8%, 300 কোটি টাকার নিচে হলে মিনিমাম 10%, 300 টাকার মধ্যে হলে মিনিমাম 10%। আপনি কিন্তু একটা স্ল্যাব করে দিতে পারেন যে পেড আপ ক্যাপিটাল যত বেশি হবে, কারণ আমরা চাই যে ফ্রি ফ্লোট শেয়ারটা বেশি থাকুক। ফ্রি ফ্লোট শেয়ার বেশি থাকলে কোম্পানির বাজার মূল্য সঠিকভাবে নির্ধারণ হয় এবং বেচা কিনার মধ্যে একটি সামঞ্জস্য থাকে, এবং কেউ টেম্পটেডও হয় না, এবং টেম্পটেড হয়ে শেয়ারও কিনা বেচা করে না। এখন আমি একটা কথা বলবো, আজকে যে বিনিয়োগকারীরা এই শেয়ারটি কিনছেন 900 টাকা দিয়ে, এবার বিনিয়োগকারী ভাইদেরকে বলছি, যদি কোনো বিনিয়োগকারী কিনে থাকেন, তাহলে আপনি কি চিন্তা করেছেন? আপনি কি এর ইপিএস দেখেছেন? আপনি সে কত টাকা ডিভিডেন্ড দিতে পারবে আপনি দেখেছেন? তার পারফরমেন্স দেখেছেন? তার সাথে কোনো সামঞ্জস্য আছে? আপনি যেখানে টেম্পটেড হইয়া যদি মনে করেন এটা আমি 900 টাকাতে কিনলাম, 9,000 টাকা বিক্রি করতে পারবো, এটা ভুল ধারণা। প্লিজ বিনিয়োগকারী ভাইরা, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। একজন সুশিক্ষিত বিনিয়োগকারী বাজারকে অনেক সহযোগিতা করতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার বিনিয়োগকারী ভাইরা টেম্পটেড হয়ে ওনারা শেয়ার কিনবেন না, কারো কথায় কারো প্ররোচনায় ওনারা শেয়ার কিনবেন না। ওনারা কোম্পানিকে বিশ্লেষণ করবেন, কোম্পানিকে বিশ্লেষণ করে যদি ওনারা যৌক্তিক মনে করেন যে এই শেয়ারটা এই দামে আমার কিনা উচিত, আমার বিনিয়োগকারী ভাইরা সেইভাবে শেয়ারটা কিনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটাই আমার বিনিয়োগকারী ভাইদের প্রতি আমার উপদেশ। জি, জনাব রকিবুর রহমান, আরেকটি জায়গায় একটু আলোচনা আনতে চাই যে এই যে শেয়ার পার্সেন্টেজ কতটুকু ছাড়বেন কি ছাড়বেন না সেটি নিয়ে আপনি মন্তব্য করছিলেন। আমরা জানি যে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান রয়েছে, আসলে মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠানও রয়েছে যে নামমাত্র মূল্যে শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল সুযোগ সুবিধা নিচ্ছে। সেই জায়গাটা এখন সময় এসছে কিনা যে আসলে একটি গাইডলাইন প্রস্তুত করা, আপনি যেটা বলছিলেন যে কতটুকু তার পেড আপ হবে, কতটুকু শেয়ার পার্সেন্টেজ ছাড়তে হবে, সেটা আসলে এখন প্রয়োজন কিনা?
অবশ্যই আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান কমিশন আপনি জানেন অত্যন্ত প্র্যাগমেটিক, যুগান্তকারী কমিশন এবং অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত প্রফেশনাল। আপনি যদি ওনার চেয়ারম্যানের বক্তব্য শোনেন, আপনি যদি কমিশনারদের বক্তব্য শোনেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই ধরনের একটা কমিশনের প্রত্যাশা এই জাতির ছিল, পুঁজিবাজারের ছিল, বিনিয়োগকারীদের ছিল, আমাদের ছিল, সবারই ছিল। এই কমিশন কিন্তু একটির পর একটি কাজ করে যাচ্ছে। যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখেন প্রত্যেকটা ব্যাপারকে ওনারা অ্যাড্রেস করছেন। আপনি দেখেন এই যে জেট এবং জেট গ্রুপের শেয়ার যেগুলো নিয়ে খেলাধুলা হয়, যেগুলো নন পারফরমেন্স, তিনটা ওনারা এটার উপর ওনারা অ্যানালাইসিস করেছেন। এটার উপর ওনারা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন যে 15টা কোম্পানিকে হ্যাঁ ভালো পজিশনে আছে, আমরা এটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারি। আরো 15টা কোম্পানি দেখা যাচ্ছে এদিক এদিক হয়ে আছে, এটাকেও যদি ভালোভাবে নার্সিং করা যায় এটাকেও মোটামুটি বাজারে ভালোভাবে স্টাবলিশ করা যাবে। আর 15টা কোম্পানি হয়তো জায়গা আছে, জমি নেই, জমি থাকলে জায়গা নেই, মেশিন থাকলে ওইটা নেই, তখন তারাও এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা ওনারা চিন্তা করছে। এই যে রিসার্চ করা, এই যে ডেপথে যাওয়া প্রত্যেকটা ব্যাপারে আমি এই কমিশনকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমার কথা হলো যে আজকে আপনি যে কথা বলেছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি হ্যাঁ শেয়ারের পরিমাণ যত কম হবে ততই ওখানে খেলাধুলা করতে সুবিধা হয়, ডিমান্ড এন্ড সাপ্লাই গ্যাপ পড়ে যায়, অনেকে এখানে সুযোগ নিয়ে নেয়। আসলে এটা সঠিক বাজার মূল্য নির্ধারিত হয় না। ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি থাকবে সেটার বাজার মূল্য হলো সঠিক মূল্য, এটা সবাইকে বুঝে। ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি থাকবে ওইটার বাজার মূল্য হলো একবারে সঠিক, ওইটাই মার্কেট ক্যাপিটালাইজেশনে যেটা যোগ করে এটা লাগবে রিয়েলিটি। আচ্ছা, এখন আমাদের যে কাজটুকু আমরা যে কাজগুলি করা উচিত, আমি মনে করি যে কাজগুলি আমার হাতে হয়তো বেশি সময় থাকবে না আমি জানি, এই জন্য বলছি যে আসলে কিছু কাজ আমাদের করা উচিত। যেমন প্রত্যেকটা কোম্পানিতে, লিস্টেড কোম্পানিতে গুড গভর্নেন্স আপনাকে এস্টাবলিশ করতে হবে পুঁজিবাজারের সাথে। কারণ এক একটি কোম্পানি যখন ভালো গুড গভর্নেন্স থাকবে তখন ওই কোম্পানির উপর বিনিয়োগকারীর আস্থা এবং যে বিনিয়োগকারীর আস্থা অনেক বেশি ফিরে আসবে। আর আপনি একটা কিছু আজকে একটা জিনিস সামনে খেয়াল করেন, পৃথিবীর সব দেশে বাজারকে কারা স্টেবিলাইজ করে হলো আপনার ইনস্টিটিউশনাল আর্থিক প্রতিষ্ঠান এবং মার্চেন্ট ব্যাংক, বড় বড় বিনিয়োগকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেমন আমাদের এখানে আইসিবি। আমাদের এখানে 80% ট্রেড করে ক্ষুদ্র বিনিয়োগকারী আর 20% শেয়ার ট্রেড করেন আর্থিক প্রতিষ্ঠানের ব্রোকার হাউসগুলি। আপনি একটু খেয়াল করবেন, আপনি ব্যাংক বলেন, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, আপনি মার্চেন্ট ব্যাংক বলেন, তাদের হাতে অনেক টাকা, আপনি বিভিন্ন জায়গাতে আপনি দেখেন না বড় বড় বিনিয়োগকারী। এখন আমি কি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ট্রেডে চলে গেছে ইভেন। আর আইসিবির যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলছে। আপনি জানেন আইসিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে যেটা বলা হয়েছিল যে আইসিবি পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য আসছে, আইসিবি পুঁজিবাজারে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করবে, ভালো ভালো শেয়ারে থাকবে এবং সেটাকে অ্যাকোয়ার করবে এবং প্রয়োজন বোধে যখন ডিমান্ড বেশি হবে আস্তে আস্তে শেয়ার ছেড়ে বাজারকে স্টেবল করবে। কিন্তু আজকে আইসিবির সেই সক্ষমতা নাই, কারণ আইসিবি দেখা গেছে বিগত দিনে নন লিস্টেড কোম্পানিতে আইসিবি বিনিয়োগ করেছে, যে কোম্পানি লিস্টেড হয় না বা লিস্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সকল প্রাইভেট কোম্পানি, পার্সোনাল কোম্পানি এটাতে বিনিয়োগ করে এখন দেখা যাচ্ছে, আমি যেটা খবর পেয়েছি, প্রায় 1500 কোটি টাকা তাদের ইন্টারেস্ট পে করতে হচ্ছে। 1500 কোটি টাকা দেওয়ার জন্য এখন চাপ দেওয়া হচ্ছে, আইসিবির সক্ষমতা হারিয়ে ফেলেছে। আইসিবি বাজারকে স্টেবিলাইজ করার জন্য যে সক্ষমতা ছিল সেটা হারিয়ে ফেলেছে। আইসিবির অল্টারনেটিভ কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এখন নাই। আর এখন ব্যাংকগুলি, আর্থিক প্রতিষ্ঠানগুলি যদি আপনি দেখেন, আপনি টপ 20 যদি লেনদেন দেখেন, টপ 20 বলতে আমি যাদের কথা বলছি দেখবেন আপনি, তারাও কিন্তু ওই যে বেচা কিনা করে। 20 কোটি টাকার শেয়ার কিনলে 18 কোটি টাকা বেচে, 15 কোটি টাকার শেয়ার কিনলে 10 কোটি টাকা বেচে দেবে। তাহলে ওনারাও ট্রেড করছেন। তাহলে ওনারাও যদি ট্রেড করেন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যদি ট্রেড করেন, তাহলে লাভবান হবে কে? ক্ষুদ্র বিনিয়োগকারী ঠকবে এবং আর্থিক প্রতিষ্ঠান লাভবান হবে, কারণ তাদের কাছে টাকা আছে। তারা যখন শেয়ারটা কিনে তখন শেয়ারটার দাম বাড়ে, আর আমার বিনিয়োগকারী ভাইরা তখন শেয়ারটা কিনে, তারা ভালো শেয়ারই কিনে, ওই শেয়ারটা ভালো শেয়ারটাই তারা কিনে, কিন্তু ওই শেয়ার তারা লাভ করতে পারে না। কারণ পৃথিবীর কোনো দেশে আমার মিউচুয়াল ফান্ড কোনো ভূমিকা নেই। মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে কি? বাজারকে স্টেবিলাইজ করা। মিউচুয়াল ফান্ডের কাজটা কি বলে? সারা পৃথিবীতে ভারতের দিকে তাকান, আমরা তো কোনো দিকে যাওয়ার দরকার নেই, আমরা এত দূরে কেন যাবো? আমরা ভারতের দিকে তাকাই, ভারতের মিউচুয়াল ফান্ডের দিকে আপনি তাকান। ভারতের মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারকে স্টেবল করে রাখছে স্ট্রংলি, সেখানে আমাদের মিউচুয়াল ফান্ডের কোনো ভূমিকা নেই। মিউচুয়াল ফান্ডের হলেও ভালো ভালো শেয়ার কিনা, তার থেকে ডিভিডেন্ড আর্ন খাওয়া, ক্যাপিটাল গেইন যখন প্রয়োজন হবে তারা ডিভিডেন্ড দেবে, তখন তারা আস্তে আস্তে শেয়ার বিক্রি করে বাজারে শেয়ার সাপ্লাই বাড়াবে। সেই ভূমিকা তারাও সেই ভূমিকা পালন করতে পারছে না। এই জন্য
আজকে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই জায়গাগুলিতে আমাকে স্ট্রংলি অ্যাড্রেস করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আমি আরেকটা কথা বলতে চাই, 2% এবং 30%। আজকে আপনার ওয়েবসাইট, আজকে ডিএসসি এর ওয়েবসাইটে আমরা বলেছি, মাননীয় চেয়ারম্যান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবাই এগ্রি করেছেন, ডিএসসি এর ওয়েবসাইটে প্রত্যেকটা কোম্পানির সঠিক তথ্য থাকতে হবে, লেটেস্ট। ওনার বোর্ড অফ ডাইরেক্টর যদি থাকেন, ওনারা কে কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছেন, ওনার তথ্যগুলো থাকতে হবে। আমরা শেষ দিকে চলে এসেছি, শেষ দিকে এসে যদি একটু যোগ করেন কি করণীয় আসলে। না, আমি 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 যেটা বলতে চাই, শুধুমাত্র ইকুইটি মার্কেটের উপর এই বাজার গড়ে উঠবে না, আপনাকে বন্ড মার্কেটকে স্ট্রং করতে। আচ্ছা, বন্ড মার্কেটকে স্ট্রং করতে হলে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, সিকিউরিটি এক্সচেঞ্জ অত্যন্ত আশাবাদ যে উনি 7,500 কোটি টাকার বন্ড ছেড়েছেন। ইনশাল্লাহ আরো বন্ড আসতেছে, কিন্তু বন্ড ছাড়ার সময় খেয়াল করতে হবে অ্যাসেট ভ্যালুয়েশন যারা করে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। কারণ বন্ড ব্যাকড বাই অ্যাসেট এন্ড পারফরমেন্স। কারণ বন্ড যদি অ্যাট্রাকটিভ হয়, আজকে পুঁজিবাজারে বন্ড যদি অ্যাট্রাকটিভ হয়, শুধু ইকুইটি মার্কেটের উপর পুঁজিবাজার চলবে না, বন্ড মার্কেটে সবাই আসবে। কিন্তু বন্ড মার্কেটে অ্যাট্রাকটিভ করতে হলে যাকে আপনি বন্ড ছাড়ার পারমিশন দিবে, তাকে দেখতে হবে সে অ্যাসেট বেসড আছে কিনা, তার পারফরমেন্স আছে কিনা, তার ইনকাম আছে কিনা, যাতে কোনো অবস্থাতে বন্ড ফেল না করে, বন্ডের কমিটমেন্ট যেন ফেল না করে, সেখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে আসলে সময় অনেক কম, এজন্য বেশি কথা বলা যাচ্ছে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমরা সবাই মিলে যদি, ইভেন আমি বলবো যারা ব্যাংক যারা পরিচালনা করবে সবাইকে আমি বলবো প্লিজ, এবং যেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ভবিষ্যতে দেওয়া হচ্ছে, ওনারা যদি সেখানে স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করেন, ইনশাল্লাহ পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা সবকিছু মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ মাননীয় অর্থমন্ত্রী এবং সবাই, ইভেন স্পন্সর হিসেবে সালমান এফ রহমান পর্যন্ত সবাই আমরা একমত হয়েছি একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ট্রান্সপারেন্ট পুঁজিবাজার প্রতিষ্ঠা করার জন্য, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদে বিনিয়োগ করবে, তারা ম্যানিপুলেট হবে না, তারা সার্কুলেট ট্রেডের আওতায় পড়বে না, তারা তাদের বিনিয়োগ করবে, এটা তাদের ব্যাপার, কিন্তু তারা যাতে কোনো কিছুর আওতায় না পড়ে। এবং আরেকটা কথা বারবার আমি বলি যে আইন সবার জন্য সঠিকভাবে প্রয়োজন। যে যত শক্তিশালী, তার আইন তার ব্যাপারে বেশি প্রয়োগ করতে হবে, শুধু দুর্বলের উপর আইন প্রয়োগ করলে হবে না। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রত্যাশা আমরা রাখছি। জনাব রকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সুব্র গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব রকিবুর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে আর একটা বিরতি, বেলা 12:30 আবারও ফিরে আসবে 21 বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।